ডিভিডেন্ডটা দিবে, এটার কোনো পার্সেন্টেজ থাকবে না। যদি লাভ হয় তাহলে পাবে, কাদের যদি লস কাদের হয় তাহলে নাও পাইতে পারে। বাট প্রেফারড কাদের স্টক প্রেফারেন্স এটা হচ্ছে স্টকের কোনো কমন স্টক, পার্সেন্টেজ? আচ্ছা, কমন কমন স্টকে স্টক পার্সেন্টেজ থাকবে না। হ্যাঁ, পার্সেন্টেজ থাকবে না। যদি লাভ হয় তাহলে যত লাভ হয় এটা তত অনুযায়ী পাবে, যদি লস হয় তাহলে নাও পাইতে পারে। কিন্তু প্রেফারড স্টকের হচ্ছে নির্দিষ্ট একটা মানে রেট দেওয়া থাকবে, যদি লাভও হয় লসও হয় ওই পরিমাণই তারা অ্যামাউন্টটা পাবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা গল্প বলি, গল্প না ঠিক, ধরেন আমাদের বাসায় যখন গেস্ট আসে তখন আমরা কি করি, একটু ভালো মন্দ রান্না করি, পোলাও মাংস রান্না করি, তাই না? তো Yes, sir. গেস্টের জন্য পোলাও মাংস রান্না করলে এখানে এন্টিটি হচ্ছে গেস্ট, বাসার যারা অ্যাডাল্ট সিনিয়র আছে তারা, এবং বাসার বাচ্চা, 3 ধরনের মানুষ। তো যখন আপনার খাবারটা সার্ভ করা হয়, ফুড সার্ভ করা হয়, আমরা সবার আগে কাকে দেই? কাকে দেই? বাচ্চাদের স্যার, হ্যাঁ, গেস্টদেরকে দেন। স্যার বাচ্চারা বাচ্চা আগে তো কান্না করেন করে। না, না, বাচ্চা কান্না করলেও বলে না আগে তোমার আঙ্কেল আন্টি খেয়ে নিন, ওরে ভিতরের দিকে নিয়ে যান, এই ওরে একটু ঘুরাইতে নিয়ে যান, নিয়ে যান না ঘুরাইতে। জি স্যার। আগে গেস্টদেরকে খাইতে দেয়া হয়। হ্যাঁ, গেস্টদেরকে দেওয়ার পরে যদি থাকে তারপরে কাকে দেন? তারপর বাচ্চাদের। বাচ্চাদেরকে দেন। বাচ্চাদেরকে বেশি কিছু দিতে হয় না, একটু রাইস আর একটু চিকেন দিয়ে বসাই দেন বাচ্চাদের। তারপরে কারা খেতে বসে? বাসায় যারা সিনিয়র আছে তারা, তাই তো? এখন যদি বেশি থাকে তাহলে বেশি খাবে পাতিলে, যদি না থাকে তাহলে খাবে না। হ্যাঁ, জি স্যার। এখন আপনি যদি গেস্টদেরকে না দিয়ে নিজেরা খান, এই গেস্ট কিন্তু বাইরে গিয়ে আপনার দুর্নাম করবে, সমস্যা আছে। গেস্ট আসতে গেস্টকে খাইতে দিলেন। এখানে এই 3টা যে এন্টিটির কথা বলছি, বলেন এই 3টা এন্টিটির মধ্যে ডেপ্ট হোল্ডার কারা, প্রেফার্ড স্টক হোল্ডার কারা, আর কমন স্টক হোল্ডার কারা? স্টক হোল্ডার হচ্ছে স্যার যারা গেস্ট। কে কে? গেস্ট গেস্ট কারা গেস্ট? কে? কমন স্টক? হ্যাঁ হ্যাঁ স্যার। প্রিপেয়ার্ড এই স্টক না? বাকিরা ওনার সাথে একমত? না না স্যার, এই না হচ্ছে স্যার, প্রিপেয়ার্ড স্টক স্যার গেস্ট। প্রেফার স্টক। প্রেফার্ড স্টক গেস্ট। হ্যাঁ হ্যাঁ, রিভার্স করে বলে ফেলছি। শোনেন, আমি বলি, এখানে গেস্ট হচ্ছে ডেপ্ট হোল্ডার, বাহিরের মানুষ। আগে ওর ইন্টারেস্ট দিতে হবে। ওর ইন্টারেস্ট যদি আপনি না দেন তাহলে আপনার রেপুটেশনে সমস্যা হবে। গেস্ট হচ্ছে সবসময় আপনার ডেপ্টর। আগে ওর যে প্রাপ্য টাকা, ওর যে ইন্টারেস্ট, ওটা দিবেন, দেন এইবার নিজেদের মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করবেন। সবার আগে কাকে দিবেন? বাচ্চারে দিবেন, বেশি কিছু না। সাধারণত ফিক্সড রেটে ওরা একটা জিনিস দিবেন। বাসার যে বাচ্চা, আপনার যখন ডিসিশন নিবেন, বাচ্চারা জিজ্ঞাসা করেন? আপনারা জিজ্ঞাসা করেন না, ডিসিশন কে নেয়? বড়রা। সিনিয়র যেটা বড়রা নেয়। তো এই বাচ্চারা হচ্ছে প্রেফার্ড স্টক হোল্ডার, আর সিনিয়ররা হচ্ছে বাসার কমন স্টক হোল্ডার। সো গেস্ট, ডেপ্টার, বাচ্চারা প্রেফার্ড স্টক হোল্ডার, এবং বাসার সিনিয়ররা হচ্ছে কমন স্টক হোল্ডার। সো আমাদের যখন কোনো ফুড হবে, বাসায় ফুড সার্ভিং এর ইস্যু আসবে, সবার আগে আমরা দিব গেস্টদেরকে। গেস্টদেরকে দেওয়ার পরে যেটা থাকবে, আমরা সেখান থেকে আগে প্রেফার্ড স্টক হোল্ডারদেরকে দিব একটা সাধারণত ফিক্সড রেটে। এরপরে রেসিডুয়াল যেটা থাকবে, কম থাকলে কম, বেশি থাকলে বেশি, সেটা দিব কমন স্টক হোল্ডারকে। এবং ইন টার্মস অফ ডিসিশন মেকিং, গেস্টদেরকে আমরা জিজ্ঞাসা করে কোনো সিদ্ধান্ত নেই না। বাসার বাচ্চারা সেখানে থাকতে পারে, কিন্তু ওদের সাধারণত সিদ্ধান্ত নেওয়া হয় না। বয়প্রাপ্ত যারা আছেন ওদের সিদ্ধান্তে নেওয়া হয়। এই হচ্ছে বেসিক্যালি প্রেফার্ড স্টক, কমন স্টক এবং ডেপ্ট হোল্ডারদের মধ্যে ডিফারেন্স। এভরিওয়ান ক্লিয়ার? Yes, sir. ওকে, ফাইন। সো কামিং টু আওয়ার ডিসকাশন, আমরা আজকে কথা বলছি বাসায় যে দুধ ভাত আছে, প্রেফার্ড স্টক হোল্ডার দুধ ভাতদের নিয়ে কথা বলছি। এরা সাধারণত ডিসিশন মেকিং এ পার্টিসিপেট করে না, বাট এদেরকে আমরা ডেপ্ট হোল্ডার, বাহিরের মানুষকে দেওয়ার পরে
যেটা থাকে আগে আমরা প্রেফার্ড স্টক হোল্ডারদেরকে দেই। ধরেন কোনো কারণে এইবার প্রেফার্ড স্টক হোল্ডারে দিতে পারলাম না, বাচ্চাদেরকে দিতে পারলাম না, খাবার দিতে পারলাম না, ওরা কিন্তু বলি নেক্সট টাইম যখন রান্না করা হবে তোমার আমরা 2টা দিয়ে দিব, বলি না আমরা? সো প্রেফার্ড স্টক হোল্ডারদেরকে কোনো 1 বছর যদি ডিভিডেন্ড দিতে না পারেন, ও এটার জন্য কেস করবে না, মামলা মোকদ্দমা করবে না, বাট ওর টাকাটা অ্যাক্রু হবে। পরের বার যখন আপনি প্রফিট করবেন, আই মিন প্রফিট জেনারেট হবে, যদি প্রেফার্ড স্টক হোল্ডারদের সাথে অ্যারেঞ্জমেন্ট এইরকম হয় যে তোমাকে একটা ফিক্সড রেটে ডিভিডেন্ড দেওয়া হবে, এটা অ্যাপ্রুভ হতে থাকবে, আমাদের যদি এনাফ ফান্ড না থাকে এটা আমরা তোমাকে পরবর্তীতে যখন ফান্ড হবো তখন দিব, এই অ্যারেঞ্জমেন্ট থাকলে এইভাবে যেতে পারে। আর যদি কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকে তাহলে প্রফিট হলেও ফিক্সড রেটে পাবে, আদারওয়াইজ ও তাও পাবে না। আর সাধারণত প্রেফার্ড স্টক হোল্ডাররা আপনার কি হয়, ওদেরকে ডিসিশন মেকিং এ আপনার অ্যাড করা হয় না, বা ডিসিশন মেকিং এ দে ডোন্ট পার্টিসিপেট। তো এখন প্রিপেড স্টক হোল্ডারদের যে আমরা কস্ট অফ প্রিপেড স্টক হোল্ডার, সেটা কি? প্রিপেড স্টক ইস্যু করলে এই প্রিপেড স্টকের এগেনস্টে যে ডিভিডেন্ডটা দেওয়া হচ্ছে সেটাকে আমরা বলছি কস্ট অফ প্রিপেড স্টক। এখন আপনার যদি অলরেডি কিছু প্রিপেড স্টক থাকে, সেটা তো নতুন এডিশনাল ইস্যুয়েন্স কস্ট নাই, বাট আপনি যদি নতুন করে প্রিপেড স্টক ইস্যু করতে যান, সেক্ষেত্রে সেই প্রিপেড স্টকের একটা ইস্যুয়েন্স কস্ট ধরতে হয়, যেটাকে আমরা বলি ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট কি? যে কোনো ধরনের স্টক ইস্যু করার জন্য আন্ডাররাইটারের কস্ট, মার্কেটিং কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট, কালেকশন কস্ট, এই ধরনের যত কস্টিং হয় সবগুলিকে একসাথে আমরা বলি ইস্যুয়েন্স কস্ট অথবা ফ্লোটেশন কস্ট। তো আমরা let's say ABC লিমিটেড কোম্পানি, দে রিকোয়ার আ ফান্ড অফ 4 crore টাকা, ওদের 4 কোটি টাকা লাগবে। ওরা ঠিক করছে এখান থেকে 2 কোটি টাকা প্রেফার্ড স্টক দিয়ে ইস্যু করবে, এবং ওদের প্রত্যেকটা প্রেফার্ড স্টকের প্রাইস রাখছে ওরা 100 টাকা। কত টাকা? 100 টাকা। এবং ওরা ডিক্লেয়ার করছে যে ওদের প্রেফার্ড স্টকের উপর ওরা 8% রেটে ডিভিডেন্ড দিবে। তাইলে এদের একটা প্রেফার্ড স্টকের প্রাইস কত? 100, আর এইটার এগেনস্টে ওরা ডিভিডেন্ড কত দিচ্ছে? 8%, মানে 8 টাকা দিচ্ছে। তাইলে এদের এই প্রেফার্ড স্টকের কস্ট কত হবে? 8%। দেখেন, ইনভেস্টরের জন্য, মানে প্রেফার্ড স্টক হোল্ডার যিনি কিনছেন, ওনার জন্য যেটা রিটার্ন, যে কোম্পানি এটা ইস্যু করছে তার জন্য সেটা কস্ট। তো যিনি কিনছে উনি প্রেফার্ড স্টকের এগেনস্টে রিটার্ন পাচ্ছে 8%, তাহলে ওনার জন্য যেটা রিটার্ন, ইস্যুয়ারের জন্য সেটা কস্ট। তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি কস্ট। এখন 100 টাকা দামের যে প্রেফার্ড স্টক, এটা যদি মার্কেটে আপনি 100 টাকা দামে সেল না করে এটা আপনি কম দামে সেল করতে পারেন, লেটস সে এটা আপনি সেল করছেন 90 টাকা, তাহলে এটার কস্ট কি এখন 8% থাকবে? না, এখন হচ্ছে 90 টাকার এগেনস্টে আপনি প্রত্যেকবার ওকে ডিভিডেন্ড দিচ্ছেন 8 টাকা, আপনার কস্টিং হবে 8 ডিভাইডেড বাই 90। আবার যদি রিভার্সলি হয়, লেটস সে আপনি 100 টাকা দামে প্রেফার্ড স্টক সেল করছেন মার্কেটে আপনি 115 টাকা, তাহলে আপনার কস্টিং কিন্তু 8% থেকে কম হবে, কারণ এখানে একটা প্রিমিয়াম আছে। তো আমরা প্রেফার্ড স্টকের কস্ট বের করার খুব সিম্পল ফর্মুলাটা কি? ডিভিডেন্ড অফ প্রেফার্ড স্টক ডিভাইডেড বাই প্রাইস অফ প্রেফার্ড স্টক। ক্লিয়ার? স্যার ওইটা কি স্যার কোশ্চেনে থাকবে না স্যার কেপিটা? অবশ্যই কোশ্চেনে দেয়া থাকবে। না, কেপি যেটা কস্ট অফ, কে দিয়ে আমরা ডিনোট করছি কস্ট অফ প্রেফার্ড স্টক ইকুয়ালস টু ডিভিডেন্ড অফ প্রেফার্ড স্টক ডিভাইডেড বাই প্রাইস অফ প্রেফার্ড স্টক। সো আপনাকে ডিভিডেন্ড প্রেফার্ড স্টকের এগেনস্টে কত পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছেন, প্রেফার্ড স্টকের ফেস ভ্যালু কত, প্রেফার্ড স্টকের মার্কেট প্রাইস কত, এই রিলেটেড ইনফরমেশন দেয়া থাকবে। আপনাকে সেখান থেকে প্রেফার্ড স্টকের কস্ট বের করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আরেকটা জিনিস, লেটস সে 100 টাকা দামের একটা প্রেফার্ড স্টক যেটা মার্কেটে এখন সেল হচ্ছে 90 টাকা, এবং এই প্রেফার্ড স্টক ইস্যু করার জন্য আপনার এডিশনাল কস্ট হচ্ছে আরো 3 টাকা, আর প্রেফার্ড স্টকের উপর আপনি ডিভিডেন্ড দিচ্ছেন 8 টাকা করে, সেই ক্ষেত্রে আপনাদের কস্ট অফ প্রেফার্ড স্টক কত হবে কে বলতে পারবেন? স্যার এখানে কি ফ্লোটেশন কস্ট আসবে? অবশ্যই ফ্লোটেশন কস্ট আসবে। আমি একটা এক্সেল শিট
ওপেন করে দাঁড়ান। আচ্ছা, নেক্সট দিন থেকে আমি বোর্ডে ক্লাস নিব। আজকে আমি আপাতত এক্সেল দিয়ে কাজ চালাচ্ছি। তো আমি যেটা বলছি, কস্ট অফ প্রিপেয়ার্ড স্টক, হ্যাঁ, ফর্মুলা কি বললাম আমি? ফর্মুলা হচ্ছে ডিভিডেন্ড অফ প্রিপেয়ার্ড স্টক ডিভাইডেড বাই প্রাইস অফ প্রিপেয়ার্ড স্টক। তবে এটা তো হচ্ছে জেনারেল ফর্মুলা, তাই না? লেটস সে আমি এখানে কিছু পার্টিকুলার লিখি। একটা প্রিপেয়ার্ড স্টকের ফেস ভ্যালু অফ প্রিপেয়ার্ড স্টক, লেটস সে ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, আর হচ্ছে মার্কেট প্রাইস, কারেন্ট প্রাইস অফ প্রিপেয়ার্ড স্টক হচ্ছে লেটস সে 115। ডিভিডেন্ড অন প্রিপেয়ার্ড স্টক, প্রিপেয়ার্ড স্টক লেটস সে 8%। হ্যাঁ, তো আমরা জানতে চাচ্ছি হোয়াট ইজ দ্য কস্ট অফ প্রিপেয়ার্ড স্টক। ফর্মুলা কি? কস্ট অফ প্রিপেয়ার্ড স্টকের ফর্মুলা কি বললাম আমরা? কস্ট অফ প্রিপেয়ার্ড স্টকের Dividend. ফর্মুলা বললাম ডিভিডেন্ড ডিভাইডেড বাই প্রাইস। এখন আমাকে এখানে বলেন যে ডিভিডেন্ড কত? ডিভিডেন্ড 8%। 8% স্যার, 8%। অ্যামাউন্ট আমি অ্যামাউন্ট জানতে চাচ্ছি। ডিভিডেন্ড অফ প্রিপেয়ার্ড স্টক, 8 টাকা। আমরা প্রিপেয়ার্ড স্টকের ডিভিডেন্ড এটা কি মার্কেট কারেন্ট প্রাইসের উপর ধরবো না ফেস ভ্যালুর উপরে? ফেস ভ্যালুর উপর। ফেস ভ্যালুর উপরে। সো আমাদের এখানে ডিভিডেন্ড অফ প্রিপেয়ার্ড স্টক হচ্ছে আপনার কত? 1000 এর উপর 8%, দ্যাট মিন্স 8 টাকা। ওকে, আর আমাদের প্রাইস কত? প্রাইস কি আমরা ফেস ভ্যালু নিব না কারেন্ট প্রাইস নিব? কারেন্ট প্রাইস নিব। কারেন্ট প্রাইস স্যার। প্রাইস অফ প্রিপেয়ার্ড স্টক, যেটা হচ্ছে আমাদের জন্য কত টাকা? 115 টাকা। তাহলে আমাদের কস্ট অফ প্রিপেয়ার্ড স্টক আমরা কিভাবে বের করব? আমাদের কস্ট অফ প্রিপেয়ার্ড স্টক হচ্ছে ডিভিডেন্ড 8 ডিভাইডেড বাই 115। সো আমাদের কস্টটা কত আসে? 6 পয়েন্ট কত? 6.96%। 6.96%। আচ্ছা, এখানে যদি এইরকম থাকে, এটা হচ্ছে এক্সিস্টিং প্রিপেয়ার্ড স্টক। আপনি অলরেডি প্রিপেয়ার্ড স্টক ইস্যু করছেন, যেটার কস্ট হচ্ছে 115 টাকা, ডিভিডেন্ড দিচ্ছেন 100 টাকার উপর 8%, ওইটার কস্ট হচ্ছে এটা। বাট আপনি নতুন করে প্রিপেয়ার্ড স্টক ইস্যু করতে যাচ্ছেন, যেখানে আপনার ইস্যুয়েন্স কস্ট, হ্যাঁ, ইস্যুয়েন্স কস্ট, কিংবা এটাকে আমরা বলি ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট হচ্ছে কত টাকা? 3 টাকা। লেটস সে 3 টাকা। আপনার ফ্লোটেশন কস্ট যদি 3 টাকা হয়, তাহলে আপনার কস্ট অফ প্রিপেয়ার্ড স্টক কত হবে? এখানে খেয়াল করে থাকেন, আসলে আমরা যে কস্ট অফ প্রিপেয়ার্ড স্টকের কথাও চিন্তা করছি, আমরা এখন বিক্রি করে, আগে যখন ছিল না তখন বিক্রি করে কত টাকা পেতাম? 115। এখন আমরা সেল করছি 115 টাকা, কিন্তু এটা সেল করার জন্য আমার ইস্যুয়েন্স কস্ট হচ্ছে 3 টাকা। তাহলে নেট কত টাকা পাচ্ছি? নেট কত টাকা পাচ্ছি? 112 টাকা। 112 টাকা। প্রাইস কত? 115, কিন্তু এটার পিছনে ইস্যু করতে গিয়ে কস্ট কত হচ্ছে? 3 টাকা। 3 টাকা। তাহলে নেট কত টাকা পাচ্ছি? 112 টাকা। 112 তার মানে 112 টাকা যেটা পাচ্ছি, ওইটার এগেনস্টে প্রত্যেকবার আমাদেরকে 8 টাকা দিতে হচ্ছে, তাই কি না? হ্যাঁ, জি স্যার, জি জি স্যার। স্যার। তাহলে আগে যেটা ছিল 115 টাকা যেটা পাচ্ছি, সেটার এগেনস্টে দিতে হচ্ছে 8 টাকা। তার মানে আমাদের অ্যাভারেজ কস্ট হচ্ছে 6.96%। এখন হচ্ছে 115 পাচ্ছি না, 115 মাইনাস 3, 112 টাকা পাচ্ছি। 112 টাকার এগেনস্টে ডিভিডেন্ড দিচ্ছি 8 টাকা। তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে ডিভিডেন্ড ডিভাইডেড বাই প্রাইস মাইনাস ফ্লোটেশন কস্ট। প্রাইস থেকে আমরা কি বাদ দিব? ফ্লোটেশন কস্ট আমরা বাদ দিব। বাদ দিব। তো আমাদের আসলে ফর্মুলা হবে 8 টাকা ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 115 মাইনাস ফ্লোটেশন কস্ট 3 টাকা। তো আমাদের এখানে কত আসে? এটা স্যার 896।
7.14%। ক্লিয়ার? তো যখন আমার ফ্লোটেশন কস্ট আছে তখন হচ্ছে আমার কস্ট অফ প্রিপেয়ার্ড স্টক হচ্ছে 7.14%, আর যখন আমার ফ্লোটেশন কস্ট নাই তখন আমার কস্ট হচ্ছে 6.96%। এভরিওয়ান ক্লিয়ার? জি স্যার। তো এখানে আমি ডিনোশন গুলি দিতে পারিনি, বোর্ড থাকলে দিয়ে দিতাম। আমরা আসলে এভাবেই লিখবো, আমরা লিখবো কস্ট অফ প্রিপেয়ার্ড স্টক ইকুয়ালস টু ডিপি, ডিভিডেন্ড অফ প্রিপেয়ার্ড স্টক ডিভাইডেড বাই প্রাইস অফ প্রিপেয়ার্ড স্টক। এটা আসলে ফ্লোটেশন কস্ট কনসিডার না করে, যদি ফ্লোটেশন কস্ট থাকে এখান থেকে আমরা প্রাইস থেকে ফ্লোটেশন কস্টটা বাদ দিব, বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটা দিয়ে ওই ডিভিডেন্ডকে ওইটা দিয়ে বাদ ডিভাইড করলে আমরা পেয়ে যাব আমাদের কস্ট অফ প্রিপেয়ার্ড স্টক। আচ্ছা, সো এগুলি আমি বলছি, এখানে তেমন একটা ইস্যু নাই। তবে আমি এবার অন্য জায়গায় একটু কথা বলবো, সেটা হচ্ছে জেনারেলি আমরা যে কস্টটা বের করি, কস্টটা ডিপেন্ড করে কিসের উপরে? রিস্কের উপরে। রিস্ক এন্ড রিটার্ন আপনারা আই হোপ যে এর আগে পড়ে আসছেন না, রিস্ক রিটার্ন, জি স্যার। এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমি আবার পড়াবো এখানে। সো আমরা যেটা জানি যে হায়ার দ্য রিস্ক হায়ার দ্য রিটার্ন, লোয়ার ইনভেস্টর রিস্ক যত বেশি নেয় উনি কিন্তু রিস্ক প্রিমিয়াম তত বেশি এক্সপেক্ট করে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, প্রেফার্ড স্টক, ডেট হোল্ডার, কমন স্টক, এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি রিস্ক কার আর কম রিস্ক কার? তার সবচেয়ে বেশি রিস্ক হচ্ছে কমন স্টক হোল্ডারদের। একটু আগে যে আমি আপনাদেরকে বললাম আমরা ফুড সার্ভ করব, হ্যাঁ, তো সবার আগে কে পাচ্ছে? আপনি এই অর্ডার ধরে চিন্তা করেন, রিস্ক সবচেয়ে বেশি কার আর সবচেয়ে কম কার? সবচেয়ে কম রিস্ক হচ্ছে স্যার প্রেফার স্টক, না ইসের এই স্যার ডেট। সবচেয়ে কম রিস্ক কার? যারা হচ্ছে স্যার লোন নিবে, মানে যার কাছ থেকে স্যার বন্ড হোল্ডার, ডিবেঞ্চার হোল্ডার এদের স্যার। ভেরি গুড। বাসায় যে গেস্ট আসছে এর রিস্ক সবচেয়ে কম, এই জানে এরা খাবার দিবে, হ্যাঁ, পোস্ট খেতে পারুক আর না পারুক এর খাবার দিবে, এর রিস্ক সবচেয়ে কম। তারপরে রিস্ক কার? বাচ্চার বাচ্চাগুলির। প্রেফার গেস্টরে আঙ্কেল আন্টিরা খাওয়াই দেওয়ার পরে যদি কিছু থাকে, বাচ্চাগুলি, হ্যাঁ, দেখেন ছোটবেলায় আমাদের ছোটবেলায় কিন্তু বাসায় গেস্ট আসলে আমরা দূরে বসে থাকতাম, মেহমান চলে গেলে ওই যে ওনাদেরকে যে নাস্তা টাস্তা দেওয়া হচ্ছে যেগুলি থেকে যেত এগুলি কিন্তু বাচ্চারা খেত। I don't know what was your scenario, but our case was like this. যদি আমি আপনাদের থেকে খুব বেশি বড় না, আমার বেশি এজ ডিফারেন্স অবশ্যই আছে। সো at my childhood what happened, যে গেস্ট আসলে আগে গেস্টদেরকে দেওয়ার পরে গেস্ট চলে গেলে আমরা ওইগুলি খেয়ে নিতাম। তারপরে হচ্ছে বাসায় যারা সিনিয়র আছে তারা, তার মানে সবচেয়ে কম রিস্ক হচ্ছে ডেপ্ট হোল্ডার গেস্টদের, তারপরে রিস্ক হচ্ছে প্রেফার্ড স্টক হোল্ডার, এবং তারপরে রিস্ক হচ্ছে কমন স্টক হোল্ডার। সো যার রিস্ক কম ওর সাধারণত রিটার্নও কম হবে, এবং ওইটার এগেনস্টে আমরা যেহেতু কস্ট নিয়ে কথা বলছি এখানে কস্টিংও কম হবে। তার মানে কস্ট অফ ডেপ্টটা হবে সবচেয়ে কম, তার থেকে বেশি কস্ট হবে কার? প্রেফার্ড স্টকের। এরপরে বেশি কস্ট কার হবে? রিস্ক এবং কস্ট কার হবে? কমন স্টক। কমন স্টক হোল্ডাররা হচ্ছে মোস্ট রিস্কিয়ার ওয়ান, কারণ ওরা হচ্ছে রেসিডুয়াল পার্ট পাবে। সবাইকে সবার ক্লেম, ডেপ্ট হোল্ডার, প্রেফার্ড স্টক হোল্ডারদেরকে ওদের ক্লেম দেওয়ার পরে রেসিডুয়াল যেটা থাকবে সেটা পাবে কমন স্টক হোল্ডার। সো বেশি থাকলে বেশি, কম থাকলে কম। দ্যাটস ওয়াই কমন স্টকে সাধারণত যেহেতু রিস্ক বেশি, ওদের রিটার্নটা বেশি কিংবা কস্টও বেশি হয়ে থাকে। আর কমন স্টক থেকে কম্পারেটিভলি কম রিস্ক থাকে প্রেফার্ড স্টক হোল্ডারদের। দ্যাটস ওয়াই প্রেফার্ড স্টক হোল্ডারদের রিস্কের পার্টটা যেহেতু ডেপ্টের থেকে বেশি, প্রেফার্ড স্টকের কস্ট সাধারণত ডেপ্ট থেকে বেশি হবে। এটা এখানে থিওরিটিক্যাল ডিসকাশনে বলা আছে। এবার আমি আসি লাস্ট পার্ট অফ আওয়ার টুডেজ ডিসকাশন, দ্যাট ইজ দি কস্ট অফ কমন স্টক। সো কমন স্টকের এখানে প্রথমে আমি একটু বলি, আমরা দু ধরনের কমন স্টক নিয়ে কথা বলছি। একটা হচ্ছে রিটেন আর্নিং, প্রফিটের যে পোর্শনটা অর্গানাইজেশনের রিজার্ভ রেখে দেওয়া হচ্ছে। এই রিটেন আর্নিং বেসিক্যালি পাবে কারা? এক্সিস্টিং যে কমন স্টক হোল্ডার ওরাই এই রিটেন আর্নিংটা পাবে, তাই তো? রিটার্ন আর্নিং কারা পাবে? এক্সিস্টিং কমন স্টক হোল্ডাররা। ওরা যে টাকাটা ইনভেস্টমেন্ট করছে ওইটার এগেনস্টে যে নেট প্রফিটের পোর্শনটা সবাইকে সবার ক্লেম দেওয়ার পরে থেকে যায়,
ওই রিটেন আর্নিংটা কমন স্টক হোল্ডাররা পাবে, এটা বেসিক্যালি এদের পায়। তো আমরা যখন নিউ প্রজেক্ট ফাইন্যান্স করব, আমরা একদম চাইলে কমন স্টকদের রিটেন আর্নিংটা ইউজ করতে পারি, অথবা নতুন করে আরো কিছু কমন স্টক ইস্যু করতে পারি। সো কমন স্টকের কস্টটা আমরা দুভাবে কনসিডার করবো। যদি রিটার্ন আর্নিং থেকে হয় তাহলে একরকম, আর যদি নতুন করে ইস্যু করি তাহলে আরেক রকম। আর নতুন করে কমন স্টক ইস্যু করলেই সেখানে আমাদের কি চলে আসবে? ফ্লোটেশন কস্ট। কি আসবে? ফ্লোটেশন কস্ট। আর আমরা যেটা ওই দিন বলেছি, রিটেন আর্নিং দিস ইজ নট অলসো অ্যাট ফ্রি অফ কস্ট। রিটেন আর্নিং নিজেদের রিজার্ভ ফান্ড, এটাও ফ্রি অফ কস্ট না। কারণ রিটেন আর্নিং যদি আপনি শেয়ার হোল্ডারদেরকে ডিস্ট্রিবিউট করে দিতেন, ওরা ওইটা হয় কনজিউম করতো কিংবা অন্য আরেকটা জায়গায় ইনভেস্টমেন্ট করতো, যেখান থেকে ওরা একটা রিটার্ন এক্সপেক্ট করতো। সো রিটেন আর্নিং এরও কিন্তু একটা কস্ট কনসিডার করতে হবে। তো আমরা রিটেন আর্নিং এর যে কস্ট বা কস্ট অফ রিটেন আর্নিং, এইটা বেসিক্যালি দুটা মডেলে আমরা বের করতে পারি। একটা হচ্ছে ডিভিডেন্ড গ্রোথ মডেলে আমরা বের করতে পারি, আরেকটা হচ্ছে আপনার সিএপিএম মডেল। সিএপিএম মডেলের ফুল ফর্ম হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, আর ডিভিডেন্ড গ্রোথ মডেল, গর্ডন গ্রোথ মডেল, এটাকে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেলও বলা হয়। লাস্ট ওয়ান ইজ দ্য ওন বন্ড ইয়েল্ড প্লাস রিস্ক প্রিমিয়াম। তো এই তিনটার যে কোনো একটা মেথড অথবা দুটা কিংবা তিনটার অ্যাভারেজ দিয়ে আমরা কস্ট অফ কমন স্টক বের করতে পারি। প্রথম মডেলটা কি বললাম? সিএপিএম মডেল, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এটা আপনারা অবশ্যই পড়ে এসেছেন ইনভেস্টমেন্ট থিওরি কোর্সে। তো সিএপিএম মডেলে কস্ট অফ কমন স্টক ইকুয়ালস টু কি? রিস্ক ফ্রি রেট প্লাস মার্কেট রেট অফ রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট ইনটু বিটা। বিটা কি মেজার করে? বিটা মেজার করে রিস্ক প্রিমিয়াম। কি মেজার করে? রিস্ক প্রিমিয়াম। হ্যাঁ, মানে এই মার্কেটের তুলনায় স্টকের রিস্ক প্রিমিয়াম কত, এটা মেজার করে হচ্ছে বিটা। মানে মার্কেট রিস্ক 1% যদি বেড়ে যায়, তাহলে এই স্টকের রিস্ক কত পার্সেন্ট বাড়বে সেটাই বিটা মেজার করে। আর কেএম তো অ্যাভারেজ মার্কেটের রেট অফ রিটার্ন, আর রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন তো রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। জেনারেলি আমরা গভর্নমেন্টের যে 5 বছরের ট্রেজারি বন্ড আছে, গভর্নমেন্টের এই ট্রেজারি বন্ডের যে রিটার্ন, 5 বছর মেয়াদি গভর্নমেন্টের ট্রেজারি বন্ডের রিটার্নকে আমরা সাধারণত রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ধরি। তো তার আগে একটু বলি যে বিং আ জেনারেল কনভেনশনাল ইনভেস্টর, আমরা কোনো এক জায়গায় ইনভেস্টমেন্ট করার জন্য আমরা যে রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা এক্সপেক্ট করি, এটার পিছনের ব্যাকগ্রাউন্ড কি? প্রথম হচ্ছে আমি ইনভেস্টমেন্ট করার জন্য উইদাউট এনি রিস্ক একটা রিটার্ন এক্সপেক্ট করি, সেটাকে আমরা বলি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। দেন আমরা ম্যাচুরিটি, আমি কত সময়ের জন্য ইনভেস্টমেন্ট করছি এটার জন্য একটা প্রিমিয়াম এক্সপেক্ট করি, যেটাকে বলে ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়াম। তারপরে হচ্ছে ওই স্পেসিফিক ইন্ডাস্ট্রি যে রিস্কটা আছে, রিস্কের জন্য আমরা একটা রিটার্ন এক্সপেক্ট করি, সেটাকে বলে রিস্ক প্রিমিয়াম। দেন ও লিকুইডিটি, ও কত তাড়াতাড়ি আমাকে দিবে, এই লিকুইডিটি নিয়ে একটা প্রিমিয়াম আমরা এক্সপেক্ট করি, যেটাকে বলে লিকুইডিটি রিস্ক প্রিমিয়াম। এই ধরনের আরো কিছু রিস্ক আছে। এই সমস্ত রিস্ক প্রিমিয়াম একসাথে করে আমরা এই রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা বেসিক্যালি কম্পিউট করে থাকি, যেটা কিনা আসলে একটু রিস্কিয়ার জিনিস। এই কাজগুলি আসলে করে কারা? ওই যে লাস্ট ক্লাসে আমি বলেছি, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট কিংবা যারা ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভ নিয়ে কাজ করেন কোর ফাইন্যান্স ফিল্ডে, ওরা বেসিক্যালি এই কাজগুলি করে থাকেন আর কি। যদিও বাংলাদেশের শেয়ার মার্কেটে এইসব থিওরি ডিরেক্ট ইমপ্লিকেশন নাই, থিওরি দিয়ে বাংলাদেশের শেয়ার মার্কেট চলে না, বাংলাদেশের শেয়ার মার্কেট এদের নিজস্ব গতিতে চলে। তো হাউএভার আমাদের কস্ট অফ কমন স্টক বের করার জন্য আমরা কিন্তু শেয়ার মার্কেটের যে অ্যাভারেজ রেট অফ রিটার্ন এবং আমার স্পেসিফিক স্টকের যে রিস্ক প্রিমিয়াম এবং ওভারঅল মার্কেটের যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আছে, এই তিনটা কম্পোনেন্ট দিয়েও কিন্তু আমরা যে কোনো একটা শেয়ারের যে কস্ট সেটা বের করতে পারি। আরেকটা হচ্ছে লাইক প্রেফার্ড স্টক, আমরা কমন স্টকেরও প্রাইসটা বের করতে পারি এইটার যে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে ডিভিডেন্ডের উপর বেসিস করে। কিন্তু কমন স্টক এবং প্রেফার্ড স্টকের ডিভিডেন্ডের
আর ডিফারেন্সটা কোথায়? প্রেফার্ড স্টকে সাধারণত ফিক্সড রেটে ডিভিডেন্ড দেওয়া, বাট কমন স্টকের ডিভিডেন্ড বিভিন্ন রকম হতে পারে। একটা হচ্ছে আপনাকে ফিক্সড রেটে ডিভিডেন্ড দিল, একবার আপনি শেয়ার কিনলেন, এসিআই কোম্পানির একটা শেয়ার কিনলে ওরা আপনাকে 5 টাকা ডিভিডেন্ড দিচ্ছে, প্রত্যেক বছর ওরা আপনাকে 5 টাকা 5 টাকা 5 টাকা ডিভিডেন্ড দিচ্ছে। এটা হচ্ছে ফিক্সড রেট ডিভিডেন্ড, লাইক প্রেফার্ড স্টক ডিভিডেন্ড। তারপরেরটা যেটা হতে পারে, এটা হতে পারে যে কনস্ট্যান্ট গ্রোথ ডিভিডেন্ড, মানে আপনাকে প্রত্যেক বছর একটা ফিক্সড গ্রোথ রেটে বা ফিক্সড ইনক্রিমেন্টে ডিভিডেন্ড দিবে। লেটস সে আপনার ডিভিডেন্টের গ্রোথ রেট হচ্ছে 5%, প্রথমবার আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে 5 টাকা, পরের বার আপনাকে ডিভিডেন্ড কত টাকা দিবে? 5 টাকা প্লাস 5 টাকার আরো 5%, 25 পয়সা। তাহলে পরের বছর আপনাকে ডিভিডেন্ড দিবে 5 টাকা 25 পয়সা। তারপরের বছর ডিভিডেন্ড কত দিবে? 5 টাকা 25 পয়সা প্লাস 5 টাকা 25 পয়সার উপর আরো 5% গ্রোথ রেট। তো ওইটাকে বলা হয় কনস্ট্যান্ট গ্রোথ ডিভিডেন্ড, যেটা আসলে এখানে দেয়া। আর একটা হচ্ছে নন কনস্ট্যান্ট গ্রোথ ডিভিডেন্ড, মানে আপনারা এক এক বছর এক এক রেটে ডিভিডেন্ড দিচ্ছে, ফিসাবিলিল্লাহ টাইপ। একবার যখন প্রফিট হচ্ছে তখন ডিভিডেন্ড দিচ্ছে, আবার যখন প্রফিট নাই তখন কোনো ডিভিডেন্ড নাই, আবার যখন অনেক প্রফিট তখন একটু হায়ার রেটে ডিভিডেন্ড দিচ্ছে। তো ওইটাকে বলা হয় নন কনস্ট্যান্ট গ্রোথ ডিভিডেন্ড। তবে জেনারেলি যেটা দেখা যায়, আমরা যেমন বিজনেস লাইফ সাইকেল কিংবা প্রোডাক্ট লাইফ সাইকেল পড়েছি, যেখানে আমরা সাধারণত বলি যে ইনসেপশন পিরিয়ডে কোম্পানি খুব একটা বেশি প্রফিট জেনারেট করতে পারে না, দেন গ্রোথ পিরিয়ডে কোম্পানির ক্যাশ ফ্লোটা ইনক্রিজ করতে থাকে, এবং আফটার এ সার্টেন লেভেল অফ টাইম ওরা যখন গ্রোথ পিরিয়ডে ম্যাচুরিটিতে চলে আসে, তখন কিন্তু ওরা একটা ফ্ল্যাট রেট, আইদার আপনাকে ফিক্সড রেটে ডিভিডেন্ড দিবে কিংবা গ্রোথ রেটে ডিভিডেন্ড দিবে। তো ওই কনসেপশন থেকে ধরে নেওয়া হয় ইনিশিয়ালি হয়তো বিজনেসে প্রথম 3-4 বছরে আপনাকে যদিও ভ্যারিয়েবল রেটে ডিভিডেন্ড দেওয়া হয়, আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম আপনাকে কনস্ট্যান্ট গ্রোথ রেটে ডিভিডেন্ড দিবে। তো কনস্ট্যান্ট গ্রোথ রেটে যদি আপনাকে ডিভিডেন্ড দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট গ্রোথের জন্য ওইটার একটা কস্টিং ধরতে পারি। আপনারা স্টক ভ্যালুয়েশন পড়ছেন না স্যার? স্টক Yes, sir. ভ্যালুয়েশন, Yes, স্টক sir. ভ্যালুয়েশন কনস্ট্যান্ট গ্রোথ ডিভিডেন্ডের জন্য আপনারা স্টকের ভ্যালুয়েশনের ফর্মুলা পড়ছেন না? অবশ্যই পড়ে আসছেন। Yes, sir. সো যেখানে স্টকের ভ্যালুয়েশনের ফর্মুলা ছিল ফি জিরো ইকুয়ালস টু ডি জিরো ইন্টু 1 প্লাস গ্রোথ রেট ডিভাইডেড বাই কেএস। এই ফর্মুলা থেকে আপনার কস্ট অফ প্রেফারেড স্টক কিন্তু চলে আসছে। তো কস্ট অফ প্রেফারেড স্টক কেএস ইকুয়ালস টু ডিভিডেন্ড ডিভাইডেড বাই প্রাইস, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার ডিভিডেন্ড ডিভাইডেড বাই প্রাইস ইনটু, সরি এটার সাথে এটা হবে ফার্স্ট ব্র্যাকেটে হবে, এটার সাথে প্লাস হয়ে যাবে গ্রোথ রেট, এটা ফার্স্ট ব্র্যাকেটে থাকবে। হ্যাঁ, তারপরে আমরা কি দিব? এটাকে গ্রোথ রেটের সাথে আমরা অ্যাড করে নিব। আমার এখানে আসে কেন, দূরে দিয়ে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যখন কস্ট অফ কমন স্টক বের করব, আমরা সব সময় নিব নেক্সট পেইড ডিভিডেন্ড, নেক্সট ইয়ার ডিভিডেন্ড অথবা ফার্স্ট ইয়ার ডিভিডেন্ড। আজকে যদি আপনি একটা শেয়ার কিনেন, আজকে কি ডিভিডেন্ড পাবেন? না, ডিভিডেন্ড পাবেন আজ থেকে 1 বছর পরে। বছর পরে 1 বছর পরে। আমরা সবসময় কমন স্টক কিনলে ডিভিডেন্ড পাবো সাধারণত 1 বছর পরে। মানে এটা যদিও আরজেসি বা কোম্পানি একটা আলাদা ল আছে, ভ্যালুয়েশনের কারণে আমরা সিম্পলিফাই করে বলি যে আজকে শেয়ার কিনলে ডিভিডেন্ড কিন্তু আজকে পাবো না, ডিভিডেন্ড পাবো সাধারণত 1 বছর পরে। তো আমরা ডিভিডেন্ডটা নিব। আজকের টাইম কি 0 না 1? আজকের টাইম কি 0। তো সবসময় আমরা টাইম ভ্যালু অফ মানিতে যদি আমরা একটা টাইম লাইন ড্র করি, 0 ইজ দ্য কারেন্ট টাইম। তো আজকে যদি একটা কমন স্টক কিনা হয় 0 পিরিয়ডে, ডিভিডেন্ড কিন্তু আজকে পাবো না, ডিভিডেন্ড পাবো আজ থেকে 1 বছর পরে। সো দ্যাটস ওয়াই আমরা যখন স্টকের ভ্যালুয়েশন করব, আমরা ডিভিডেন্ড নিব 1 বছর পরের ডিভিডেন্ড D1 ডিভাইডেড বাই কারেন্ট প্রাইস অফ কমন স্টক, এটার সাথে কনস্ট্যান্ট গ্রোথ রেটটা যদি অ্যাড করে দেই, তাহলে আমরা ডিসকাউন্ট ক্যাশ ফ্লো মডেল কিংবা এটাকে গর্ডন গ্রোথ রেট ও বলে, গর্ডন গ্রোথ রেট মডেলে আমরা কমন স্টকে আজকের কস্টটা বের করতে পারবো। এটা হচ্ছে সেকেন্ড অপশন।
থার্ড অপশন হচ্ছে আপনার এই অর্গানাইজেশন যদি বন্ড ইস্যু করে থাকে, তাহলে এদের বন্ডের যে ইয়েল্ড আছে এই ইয়েল্ডের সাথে রিস্ক প্রিমিয়াম, বন্ডের বন্ডের যে পরিমাণ রিস্ক নিচ্ছেন কমন স্টকের রিস্ক কিন্তু তার থেকে বেশি, তাই না? তাহলে বন্ডের রিটার্নের সাথে কমন স্টকের এডিশনাল রিস্কের রিটার্নটা আমরা যদি অ্যাড করে নেই তাহলে আমরা কি পাবো? কমন স্টকে কস্টটা পাবো। তো কমন স্টকের কস্ট হচ্ছে কস্ট অফ ডেট প্লাস রিস্ক প্রিমিয়াম। রিস্ক প্রিমিয়াম কিভাবে পাবো? মার্কেট রেট অফ রিটার্ন থেকে রিস্ক রেট অফ রিটার্ন বাদ দিলেও আমরা রিস্ক প্রিমিয়ামটা পাবো। তো এই তিনটা ওয়েতে কমন স্টকের কস্টটা বের করা যায়। বেটার হচ্ছে তিন ওয়েতে বের করে তিনটার অ্যাভারেজটা কমন স্টকের কস্ট হিসেবে ধরাটাই সবচাইতে ওয়াইজ। স্যার এভরিওয়ান ক্লিয়ার? স্যার কমন স্টক হোল্ডার যারা, মানে যাদের ডিভিডেন্ড দেওয়া হবে, এই যে আপনি বলেন ফিক্সড রেট, তারপর হচ্ছে এই যে কনস্ট্যান্ট গ্রোথ রেট, আর হচ্ছে ওই যে আপনি বললেন যে নন কনস্ট্যান্ট বা ভ্যারিয়েবল গ্রোথ ডিভিডেন্ড। ভ্যারিয়েবল, স্যার বাংলাদেশে কোনটা অ্যাপ্লিকেবল, না এটা ভ্যারি করে কোম্পানি টু কোম্পানি? কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। অনেক কোম্পানি, আপনারা ঢাকা স্টক এক্সচেঞ্জে ঢুকে দেখবেন ওইখানে ডিভিডেন্ডের একটা হিস্ট্রি দেয়া আছে। দেখবেন যে কিছু কিছু কোম্পানিতে একই রেখেতে দেয়, কিছু কিছু কোম্পানিতে গত কয়েক বছর ধরে দেয়াই হচ্ছে না, আবার কোথাও কোথাও কি করা হচ্ছে, ভ্যারিয়েবল রেটে দেওয়া হচ্ছে। স্যার আরেকটা কথা, ওই কত পার্সেন্টের নিচে দিলে জানি ওই যে ক্যাটাগরি চলে যায়, যে এত পার্সেন্টের নিচে যদি সে ডিভিডেন্ড দেয় বা না দেয় তাহলে হচ্ছে এ থেকে জেড ক্যাটাগরিতে পড়ে যায়, কি ওই জিনিসটা জানি কি ভুলে গেছি। হ্যাঁ, ওইটার অ্যাকর্ডিং টু এটা তো বিসেক মানে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনারের কিছু গাইডলাইন আছে যে আপনার যে রিটেন আর্নিং আছে, রিটেন আর্নিং এর সার্টেন পার্সেন্টেজ যদি আপনি ডিভিডেন্ড হিসেবে না দেন কিংবা পরপর কয়েক বছর ডিভিডেন্ড না দেন, তাহলে আপনি ওই যে ডিফারেন্ট ক্যাটাগরি আছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি চেঞ্জ হতে থাকবে আর কি। ওকে, আমি এক্স্যাক্টলি পার্সেন্টেজটা রিকল করতে পারছি না, বাট বিসেকের স্পেসিফিক গাইডলাইন আছে, গাইডলাইন অনুযায়ী আপনার রিটার্ন আর্নিং এর সার্টেন পার্সেন্টেজ আপনি ডিভিডেন্ড না দিলে আপনার কিন্তু শেয়ার ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। এখন শেয়ার ক্যাটাগরি চেঞ্জ হইলে অসুবিধা কি, তাই না? অসুবিধা হচ্ছে ভ্যালু কমে যাবে, শেয়ারের ভ্যালুয়েশনটা, এক্স্যাক্টলি আপনার ভ্যালুয়েশনে ওটা ইমপ্যাক্ট করবে। মানে আপনি নতুন করে শেয়ার ইস্যু করতে গেলে কিন্তু আপনার ফেস ভ্যালু থেকে ডিসকাউন্ট প্রাইসে আপনাকে এটা কেউ issue কিনবে না, করতে ভরসা হবে। পাবে না স্যার। জি জি, রিস্ক প্রিমিয়াম বেড়ে যাবে। এই যে আমরা রিস্ক প্রিমিয়ামের কথা বলছি, জেড ক্যাটাগরিতে গেলে কি হবে? রিস্ক প্রিমিয়াম বেড়ে যাবে। আচ্ছা, আমরা এবার আমাদের পরের যে পোর্শন সেই জায়গাটায় চলে আসি, সেটা হচ্ছে স্যার আমার সিএপিএম মডেলে। বলেন স্যার। স্যার ডাব্লিউএসিসি এটা কেন করা হয়? এই যে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটা কেন বের করবো? আচ্ছা, আমি লাস্ট দিন বলেছি, আজকে আবার বলছি। লেটস সে আপনার অর্গানাইজেশন 6 কোটি টাকার ক্যাপিটাল রেজ করবে। ওরা ঠিক করছে ডেপ, প্রেফার্ড স্টক এবং কমন স্টক তিনটে দিয়ে ওরা ক্যাপিটাল রেজ করবে। এখন ওরা যদি প্রেফার্ড ডেপ্ট নেয় 2 কোটি টাকা, দেন প্রেফার্ড স্টক নেয় 2 কোটি টাকা, কমন স্টক নেয় 2 কোটি টাকা, তিনটারই ইকুয়াল ওয়েট। হ্যাঁ, তিনটে ইকুয়াল ওয়েটে ওরা ক্যাপিটাল রেজ করছে, যেখানে ডেপ্টের কস্ট হচ্ছে আপনার 8%, প্রেফার্ড স্টকের কস্ট হচ্ছে 12%, আর কমন স্টকের কস্ট হচ্ছে 14%। সেক্ষেত্রে ওদের অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কত হবে? 8 প্লাস 12 প্লাস 14 ডিভাইডেড বাই 3, দ্যাট মিনস 12%। হাউএভার যদি ওরা ক্যাপিটাল রেজ করার সময় 6 কোটি টাকা রেজ করার সময় মাত্র ডেপ্ট দিয়ে ফাইন্যান্সিং করে 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা ওরা আপনার প্রেফার্ড স্টক দিয়ে ফাইন্যান্সিং করে, এবং রেস্ট অফ দা 3.5 কোটি টাকা কমন স্টক দিয়ে ফাইন্যান্সিং করে, যেখানে 1 কোটি টাকা ডেপ্টের কস্ট হচ্ছে 8%, 1.5 কোটি টাকার প্রেফার্ড স্টকের কস্ট হচ্ছে আপনার 12%, এবং 3.5 কোটি টাকার কমন স্টকের কস্ট হচ্ছে 14%। এই ক্ষেত্রে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এই 6 কোটি টাকা টোটাল ক্যাপিটালে অ্যাভারেজ কস্টিং কত, আপনি কি জাস্ট 3টা 8%, 12%, 14%কে যোগ করে 3 দিয়ে ভাগ করে দিলে যেটা অ্যাভারেজ 12% আসবে, সেটা কি এটার অ্যাপ্লিকেবল কস্ট হবে? না স্যার, ওটা তো মিন হয়ে গেল। হ্যাঁ, কেন হবে না? কারণ এইখানে এই যে ক্যাপিটালের ওয়েট কিন্তু আলাদা।
মাত্র 1 কোটি টাকার ক্যাপিটালের জন্য আমাদের কস্টিং হচ্ছে 8%। 1.5 কোটি টাকার ক্যাপিটালের জন্য আমাদের কস্টিং হচ্ছে কত পার্সেন্ট? আমাদের কস্টিং হচ্ছে আপনার 12%। বাকি 3.5 কোটি টাকার ক্যাপিটালের জন্য কস্টিং হচ্ছে আপনার 14%। তার মানে আপনার 20% ক্যাপিটালের কস্ট হচ্ছে 8%, আপনার 30% ক্যাপিটালের কস্ট হচ্ছে আপনার 12%, আর রেস্ট অফ দ্য 50% ক্যাপিটালের আপনার কস্ট হচ্ছে লেটস সে 14%। তো এই ক্ষেত্রে আমরা অ্যাভারেজ না করে আমাদেরকে নিতে হবে ওয়েটেড অ্যাভারেজ, ডেপ্টের ওয়েট ইন্টু ডেপ্টের কস্ট, প্রেপার্ড স্টকের ওয়েট ইন্টু প্রেপার্ড স্টকের কস্ট, কমন স্টকের ওয়েট ইন্টু কমন স্টকের কস্ট। সো ক্যাপিটালের যখন ওয়েট চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আমরা যখন অ্যাভারেজ কস্টিং বের করব আমরা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে। ক্লিয়ার? অনেক ঘুরাই পেঁচা অনেক কিছু বলছি, সিম্পল কথা। ক্যাপিটাল যে সোর্সিং করছেন ওইটার ওয়েট যদি আলাদা হয় তাহলে কস্টিংটা ওয়েট অনুযায়ী আসবে। আমরা তো 100% ক্যাপিটালের কস্ট বের করবো, তাই না? সো যতখানি ক্যাপিটালের যত পার্সেন্ট কস্ট, আপনি ওই পার্সেন্টেজ ক্যাপিটালের জন্য অতখানি কস্ট নেবেন। স্যার ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, কামিং টু সিএপিএম মডেলে কস্ট অফ ক্যাপিটাল ফর্মুলা কি বলেছি আমি? রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন প্লাস মার্কেট রেট অফ রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইনটু বিটা। এখানে যেটা বলা হচ্ছে, একটা অর্গানাইজেশনের মার্কেট রেট অফ রিটার্ন হচ্ছে 6%, সরি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হচ্ছে 7% এবং রিস্ক প্রিমিয়াম আরপি কি? আরপি ইজ দ্য রিস্ক প্রিমিয়াম। রিস্ক প্রিমিয়াম আমরা কিভাবে বের করতেছি? মার্কেট রেট অফ রিটার্ন থেকে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বাদ দিলে যেটা হয় সেটাকে আমরা বলছি রিস্ক প্রিমিয়াম। আচ্ছা, আমি যদি জানি যে আমার রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 7% এবং রিস্ক প্রিমিয়াম 6%, তাহলে মার্কেট রেট অফ রিটার্ন কত পার্সেন্ট হবে? কত হবে? ব্যাক ক্যালকুলেশন করে বলা যায় 13%। কত পার্সেন্ট? 13%। সো মার্কেট রেট অফ রিটার্ন কেএম ছিল বেসিক্যালি ওদের জন্য 13%। হ্যাঁ, ওদের কেএম কত ছিল? 13%। সো 13% মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 7% ইকুয়ালস টু কত? 13 মাইনাস 7 ইকুয়ালস টু কত? 6%। সো ওরা কেএম মাইনাস কেআরএফ ইকুয়ালস টু হচ্ছে রিস্ক প্রিমিয়াম, ওইটা আমাদেরকে একবারে দিয়ে দিছে। বুঝা যায়? কেএম মাইনাস কেআরএফ ইকুয়ালস টু হচ্ছে রিস্ক প্রিমিয়াম, ওটা একবারে বলে দিছে। 6%। রিস্ক প্রিমিয়াম হচ্ছে 6% আর মার্কেট বিটা হচ্ছে 1.2%। সো সেই ক্ষেত্রে এই স্টকের কস্ট কত হবে? সো ফর্মুলা হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন প্লাস মার্কেট রেট অফ রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি মানে রিস্ক প্রিমিয়াম ইনটু বিটা, তাহলে এটা আসে 14.2%। আচ্ছা, আপনারা রিগ্রেশন পড়ছেন না? রিগ্রেশন অ্যানালাইসিস স্ট্যাটিস্টিক্স পড়ছেন তো নাকি সবাই? Yes, sir. Statistics. এখানে দুটা জিনিস আছে, একটা হচ্ছে স্লোপ আর একটা হচ্ছে কি, আমরা একটাকে দুইটা, তো একটা হচ্ছে ইন্টারসেপ্ট আর একটা হচ্ছে স্লোপ, আলফা এন্ড বিটা। তো আলফা এন্ড বিটা এটা আসলে কি জিনিস একটু অন্য একটা এক্সাম্পল দেই। এই সিএপিএম মডেলটা আসে রিগ্রেশন ইকুয়েশন থেকে। আপনারা সিএনজি তে ট্রাভেল করেন না? Yes, sir. একটাকে ইন্টারসেপ্ট আর একটাকে স্লোপ বলে। সিএনজি তে যখন যান, মিটারে যদি সিএনজি চলে দেখবেন মিটারে একটা ফিক্স চার্জ আছে, মিটারের ফিক্স চার্জ জেনারেলি 40 টাকা, তাই তো? আর এখানে পার কিলোমিটারের জন্য একটা ভাড়া আসে, লেটস সে পার কিলোমিটারের ভাড়া হচ্ছে 20 টাকা। এখন আপনার টোটাল ভাড়া কত আসবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? ওই ভেরিয়েবল কতটুকু যাবো ওইটার উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, আরেকটা তো ডিসটেন্স ফিক্স থাকবে। ট্রাভেলের, হ্যাঁ, ডিসটেন্স ট্রাভেলের উপর ডিপেন্ড করবে আপনার ভাড়া কত আসবে। সো ভাড়ার ইকুয়েশন কি? ফিক্স ভাড়া 40 টাকা ইনটু আপনি কতখানি ট্রাভেল করছেন ইনটু প্রতি কিলোমিটারের ভাড়া কত। যে প্রতি কিলোমিটারের ভাড়া সেটা হচ্ছে বিটা, স্লোপ।
প্রতি কিলোমিটারের ভাড়া হচ্ছে 20 টাকা, এটাই হচ্ছে বিটা। আপনারা ইকুয়েশন পড়ছেন না, y ইকুয়ালস টু a প্লাস bx, এই পড়ছেন এই ইকুয়েশন, y ইকুয়ালস টু a প্লাস bx। ওই প্লাস তো দেওয়া যাচ্ছে না, দাঁড়ান একটু দেওয়ার চেষ্টা করি, প্লাস bx। এখানে এটা হচ্ছে কি ইন্টারসেপ্ট, এ হচ্ছে আপনাদের জন্য ফিক্সড ভ্যালু, রিস্ক ফ্রি রেট। বিটা হচ্ছে আপনাদের জন্য স্লোপ। এখানে এক্সটা কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াইটা কি আপনাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখান দিয়ে লিখি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো আপনার এখানে ওয়াইটা হচ্ছে কি আপনার রেন্ট, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কিসের উপরে, কিসের উপরে? ডিস্টেন্স ট্রাভেল। আমি এখানে আলাদা আলাদা করে দেই, বি একখানে দেই, বির সাথে আসবে আমাদের ইন্টু বি ইন্টু কি এক্স। ও দুটা তো এখন একই রকম হয়ে গেছে তাই না? আচ্ছা অসুবিধা নেই। বি হচ্ছে ডিস্টেন্স রেন পার কিলোমিটার, এক্স হচ্ছে ডিস্টেন্স আচ্ছা এটাই তো আমাদের বেসিক্যালি রিগ্রেশন ইকুয়েশন তাই না? এটা কিন্তু ফাইন্যান্সে এটার ইমপ্লিকেশন আছে। এটা কি আপনাদের রিগ্রেশন ইকুয়েশন, y ইকুয়ালস টু a প্লাস bx। y ইকুয়ালস টু a প্লাস bx। এখানে y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, x টা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আপনি কতখানি যাবেন সেটা আপনার উপরে, আপনি 5 কিলোমিটারও যাইতে পারেন, 6 কিলোমিটারও যাইতে পারেন, 100 কিলোমিটারও যাইতে পারেন। আপনার ভাড়া কত আসবে সেটা ডিপেন্ড করবে এই আপনার এই ডিস্টেন্স ট্রাভেল, কতখানি যাচ্ছেন সেটার উপরে। আর বি যেটা, এটা হচ্ছে স্লোপ। আপনি এখন যাই যান না কেন প্রতি কিলোমিটারের জন্য ভাড়া বাড়বে আপনার এই বি মানে বিটা। আর এই হচ্ছে আলফা ফিক্সড ভ্যালু। আমাদের এই রিগ্রেশন ইকুয়েশনেও তাই, এই রিস্ক ফ্রি রেট এটা হচ্ছে আলফা ভ্যালু, এটা হচ্ছে ফ্রি মানে ফিক্সড। আমাদের যাই হোক না কেন আমাদের আলফার ভ্যালু হচ্ছে রিস্ক ফ্রি রেট, বিটা হচ্ছে স্লোপ। প্রতি এক প্রিমিয়াম, প্রতি এক ইউনিট রিস্কের জন্য রিটার্ন কতখানি আসবে এটা মেজার করে বিটা। বিটা কি মেজার করে? পার ইউনিট রিস্কের জন্য কতখানি রিটার্ন হবে সেটা মেজার করে আপনার বিটা। আর এই রিস্ক প্রিমিয়াম যেটা, এটা হচ্ছে বেসিক্যালি আপনার এক্স এর ভ্যালু, ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু। তো এই থিওরি থেকে, রিগ্রেশনের এই ইকুয়েশন থেকে ফাইন্যান্সের যে কোর কনসেপ্ট ওটাকে কম্বাইন করে সিএপিএম মডেলটা চলে আসছে। হাউএভার ওটা অন্যান্য অনেক জায়গায়ও লাগে, জাস্ট আমি নিতে বললাম। আর ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটরে কিন্তু আপনারা চাইলে এটা বের করতে পারবেন। আপনাদেরকে যদি একটা স্টকের রিটার্ন, কয়েক বছরের রিটার্ন এবং মার্কেটের অ্যাভারেজ রিটার্ন দেয়া হয়, সো মার্কেটের অ্যাভারেজ রিটার্নের সাথে ওই ইন্ডিভিজুয়াল স্টকের রিটার্ন, ওই দুইটা কম্পেয়ার করে আপনারা কিন্তু রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন এবং বিটা বের করে ফেলতে পারেন। গতকাল যে আমি বলছি ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর, টেক্সাস বল, ওই ক্যালকুলেটর দিয়ে এটা করা যাবে। আচ্ছা সো আমাদের একটা মডেল শেষ, আমি এবার সেকেন্ড মডেলে চলে আসি। সেকেন্ড মডেলটা হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেল অথবা ডিভিডেন্ড গ্রোথ মডেল। সো ডিভিডেন্ড গ্রোথ মডেলে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিভিডেন্ডের উপর বেসিস করে
শেয়ারের যে কস্ট সেটা বের করব। লেটস সে একটা কোম্পানি লাস্ট পেড ডিভিডেন্ড D0 ছিল $4.19 এবং ওদের স্টকের কারেন্ট প্রাইস হচ্ছে $50 এবং এই স্টকের ডিভিডেন্ডের গ্রোথ রেট হচ্ছে 5%। ডিভিডেন্ডের গ্রোথ রেট কত? 5%। আমরা জানতে চাচ্ছি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেলে এই স্টকের কস্ট কত হবে। তো আমরা এই যে আজকে শেয়ার কিনছি $50 দিয়ে, আজকে ডিভিডেন্ড দিচ্ছে $4.19 বা ডিভিডেন্ডের গ্রোথ রেট হচ্ছে 5%। আমরা আজকে শেয়ার কিনি কিন্তু আজকে ডিভিডেন্ড পাবো না, ডিভিডেন্ড পাবো কবে? 1 বছর পরে। তো আমরা যখন কস্ট বের করব আমরা সবসময় নিব নেক্সট পেড ডিভিডেন্ড, ফার্স্ট ইয়ার ডিভিডেন্ডটা নিব। তো আমাদের ফার্স্ট ইয়ার ডিভিডেন্ড কিভাবে বের করব? D1 কিভাবে হবে? D0 ইন্টু 1 প্লাস গ্রোথ রেট। হ্যাঁ, তো আমাদের D1 equals to D0 into 1 plus growth rate, which is 4.19 into 1.05 equals to 4.3995. তাহলে আমাদের এই স্টকের কস্ট কেএসটা কিভাবে বের করব? D1 ডিভাইডেড বাই P0, এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে পারেন, প্লাস হচ্ছে গ্রোথ রেট। হ্যাঁ, আপনার ছোটবেলায় ওই যে সরল অঙ্ক করছেন না? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার সরল অঙ্ক করছি। জি স্যার। সরল অঙ্কে আমরা আগে কিসের কাজ করি? ফার্স্ট ব্রেকেট, ভাগ, First bracket. ফার্স্ট ব্র্যাকেট, ভাগের কাজ, তারপরে গুণের কাজ, এরপরে যোগ বিয়োগের কাজ। যোগ বিয়োগের আপনারা কাজ। আবার এইখানে আগে যোগ করে পরে আবার ডিভাইড করে না, তাইলে কিন্তু ভুল হবে। আগে কি করতে হবে? ভাগ করতে হয় হবে। ব্র্যাকেট দিয়ে নেবেন কিংবা আগে ডিভাইডেড করে নেবেন। তাহলে D1 4.3995 ডিভাইডেড বাই প্রাইস 50, যেটা আসবে সেটার সাথে গ্রোথ রেট 0.05 যোগ করে নেবেন, তাহলে আপনার কস্ট অফ ইকুইটি আসবে 13.8%। আচ্ছা, এই স্টকের যদি আপনার লেটস সে ফ্লোটেশন কস্ট, ইস্যুয়েন্স কস্ট হতো অ্যানাদার $2, তাহলে আমরা কি করতাম? এই প্রাইস থেকে ফ্লোটেশন কস্টটা বাদ দিয়ে দিতাম, মানে 50 মাইনাস 2 48, তাহলে 4.3995 ডিভাইডেড বাই 48 প্লাস 0.05 যা আসতো সেটাই। আমি ওই যে প্র্যাকটিস ম্যাথ যেগুলি দিয়েছি ওইখানে আছে, আমরা নেক্সট দিন ওইখান থেকে করব। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আমরা কিন্তু গ্রোথ রেট চাইলে বের করে নিতে পারবো। গ্রোথ রেট কিভাবে বের করা যায়? একটা কোম্পানির রিটেনশন রেট আছে, সেখান থেকে আমরা আসলে গ্রোথ রেটটা বের করে নিতে পারি। এটার জন্য আমাদের আসলে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে কোম্পানি যে ডিভিডেন্ডটা দিচ্ছে, ডিভিডেন্ডের পে কত এবং রিটার্ন অন ইকুইটি কত। সো রিটার্ন অন ইকুইটি এবং ডিভিডেন্ডের পে আউট রেশিও এটা রিলেভেন্ট। আচ্ছা, আমি একটু অন্যভাবে বলি। তো হাসি দেওয়ার সময় একটু মিউট করে নিন। হ্যাঁ স্যার। তো লেটস সে একটা কোম্পানি যেটার রিটার্ন অন ইকুইটি হচ্ছে 15%। কত পার্সেন্ট? 15%। মানে ওরা যে ইনভেস্টমেন্টটা করছে এই ইনভেস্টমেন্টের উপর ওদের রিটার্নের রেট হচ্ছে 15%। এখন এই 15% রিটার্নের মধ্যে ওরা কি করতেছে? ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে। কোম্পানি 60% ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে, 65%। বাকিটা ওরা কি করতেছে? রেখে দিচ্ছে, তাই তো? জি স্যার। ওরা যে টাকাটা টোটাল রিটার্নের একটা সার্টেন পার্সেন্টেজ ওরা ডিভিডেন্ড ফর্মে দিয়ে দিচ্ছে। বাকি যেটা রেখে দিচ্ছে অতখানি ওদের কি? রিটার্ন আর্নিং, রিটেনশন। ওটা হচ্ছে রিটেনশন। ওই রিটেনশনটাই হচ্ছে বেসিক্যালি ওদের গ্রোথ রেট। কোম্পানির ওদের যে ইকুইটি আছে, ইকুইটির উপর রিটার্নের রেট হচ্ছে 15%। এই 15% রিটার্ন থেকে ওরা ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে 65%। তাহলে ওদের রয়ে যাচ্ছে কত পার্সেন্ট? 35%। তাহলে 15% রিটার্নের যে 35% রয়ে যাচ্ছে, এটাই তো ওদের গ্রোথ রেট, নাকি? এটা কি ওদের গ্রোথ রেট? তাহলে গ্রোথ রেট আমরা কিভাবে বের করব? যদি আমরা একটু ফর্মুলায় চলে আসি, গ্রোথ রেটের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস পে আউট রেশিও ইন্টু রিটার্ন অন ইকুইটি। পে আউট রেশিও মানে কি? পে আউট মানে কি? যেই পার্সেন্ট ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে সেটাই হচ্ছে পে আউট। তো লেটস সে একটা কোম্পানির টোটাল আর্নিং হচ্ছে 5 লাখ টাকা আর ওরা ডিভিডেন্ড দিচ্ছে 3 লাখ টাকা। তাহলে ডিভিডেন্ডের পেমেন্টের রেশিও কত? 3 লাখ ডিভাইডেড বাই 5 লাখ, নাকি? জি স্যার। হ্যাঁ,
3 লাখ ডিভাইডেড মানে 60% হচ্ছে ওদের ডিভিডেন্ডের পে আউট রেশিও। তাহলে আর আমরা যেটা নিব সেটা হচ্ছে রিটেনশন। রিটেনশন কি? পে আউট করে দিলে আমরা পে আউটের পরে যেটা থাকে সেটাই রিটেনশন। তাহলে 1 মাইনাস পে আউট রেশিও মানে 1 মাইনাস 0.65 ইকুয়ালস টু কি 0.35 ইন্টু রিটার্ন অন ইকুইটি দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটাই হচ্ছে গ্রোথ রেট। সো একটা কোম্পানি যাদের রিটার্ন অন ইকুইটি হচ্ছে 15% এবং ডিভিডেন্ড পেমেন্টের রেশিও হচ্ছে 65%, ওদের গ্রোথ রেট কত হবে? 5.25%। সো আপনাদেরকে যদি ডিরেক্ট ডিভিডেন্ডের গ্রোথ রেট না বলে ওদের রিটার্ন অন ইকুইটি এবং ডিভিডেন্ড পে আউট রেশিও বলে দেয়া হয়, তাহলে আপনারা গ্রোথ রেট বের করতে পারবেন না? ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। এই শব্দটা আমার ভালো লাগছে, আর ভালো লাগার কথা না, ইউনিভার্সালি ভালো ওয়ার্ড ইনশাআল্লাহ ফর দ্য মুসলিমস, তাই না? স্যার আহ, কেএস এর এটা জানি কি স্যার? কেএস দিয়ে yes, cost of common stock, কষ্ট কম। কস্ট অফ কমন স্টক। আচ্ছা, এখানে আসি লাস্ট ওয়ান। আমরা একটু বন্ড ইয়েল্ড প্লাস রিস্ক প্রিমিয়াম এই মেথডেও চাইলেও কস্ট অফ কমন স্টকটা বের করতে পারি। লেটস একটা কোম্পানির কস্ট অফ ডেট
তো আমাদের এই WACC ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এটা কি সব কোম্পানির জন্য একই রকম হবে, বা একই কোম্পানির সব প্রজেক্টের জন্য একই রকম থাকবে? নো স্যার। এই যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এটা কিন্তু আপনার কতখানি ওয়েট, আপনি কোনটা দিয়ে কতখানি নিচ্ছেন। আপনি যদি শুধু দুইটা ইউজ করেন, শুধু ডেপ্টার কমন স্টক ইউজ করেন, তাহলে দেখবেন আপনার WACC একরকম। আবার আপনার কম্বিনেশন যদি চেঞ্জ করে দেন তাহলে অন্যরকম হয়ে যাবে। সেই সাথে আছে স্পেসিফিক রিস্ক। আপনি যে শেয়ারে ইস্যু করছেন ওই শেয়ারের রিস্ক যদি চেঞ্জ হয়ে যায় আপনার কিন্তু কস্ট অফ ইকুইটি চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের একই কোম্পানির ক্যাপিটালের সোর্সিং অনুযায়ী ওদের একটা প্রজেক্টের ওভারঅল কস্টিং চেঞ্জ হবে। ঠিক তেমনি ডিফারেন্ট প্রজেক্টের জন্য কস্টের রেট, আপনি ধরেন দুটা প্রজেক্টে ওয়েট একই নিচ্ছেন, ডেট ফাইন্যান্স প্রেফার্ড স্টক কমন স্টক একই নিচ্ছে, বাট দুইটা প্রজেক্টের যেহেতু রিস্ক লেভেল দুই রকম, ওয়েট একই থাকা সত্ত্বেও রিস্ক লেভেল যদি চেঞ্জ হয়ে যায় অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। সো আমরা যখন ডিফারেন্ট প্রজেক্ট ইউজ করব, আমরা ডিফারেন্ট প্রজেক্টের জন্য ওই অ্যাভারেজ যে কোম্পানির কস্ট সেটা নিব না, ওই প্রজেক্টের স্পেসিফিক যে অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল সেটা আমরা অ্যাপ্লাই করব। এভরিওয়ান ক্লিয়ার? স্যাররা Yes, sir. আমি যেটা বললাম শেষে বুঝা যায় তো? তো আজকের ক্লাস আমি এখানেই রেখে দেই, আগামীকাল ক্লাসে আমরা বোর্ডে ম্যাথ করব, তো হাতে কলমে ম্যাথ করবো। আমি আপনাদেরকে প্র্যাকটিস শিট গুলি দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নিয়েন, ওইখান থেকে আমরা ম্যাথ গুলি করব। আর এখন একটু আমাকে হেল্প করবেন অ্যাটেন্ডেন্সে রেসপন্স করে। এমডি ফাহিম শাকিল, Present, sir. হাতিম আলী মৃদা, Yes, sir. জিয়াউল হক, Present, sir. নাজমুল সাকিব, Present, sir. এমডি জাহিদ হোসেন সোহান, Yes, sir. নিশাত তাসনিম রাফা, Yes, sir. এমডি আশরাফুজ্জামান খান, আশরাফ, ইয়াসমিন আক্তার সন্না, Yes, sir. আশা রানী বাসল, আশা, তানজিলা আক্তার, Yes, sir. আমজাদ হোসেন চৌধুরী, প্রেজেন্ট স্যার। শিথিলা সাহা, Yes, sir. সৃষ্টি রানী দাস, সৃষ্টি, আসিফ রায়হান, Yes, sir. এমডি নাজমুস আল সাকিব, সাকিব সাহেব, এমডি মাহমুদুল হাসান, Yes, sir. মোহাম্মদ আজিজুল হক, Yes, sir. বানিনা রহমান, বানিনা ইজ অ্যাবসেন্ট। তো আরেকটা ইয়ে আছে, নিউ কারিকুলাম, ওল্ড কারিকুলাম, একটু ওয়েট করবেন। আচ্ছা, আপনাদের একটা ক্লাস টেস্ট নেওয়া উচিত। এস্টিমেটিং ক্যাশ ফ্লোর উপরে নিব না কস্ট অফ ক্যাপিটালের উপরে নিব? কস্ট অফ ক্যাপিটালের উপরে নিই, দাঁড়ান এই সপ্তাহটা শেষ হোক, আগামী সপ্তাহ বুধবার দিন আপনাদের ক্লাস টেস্ট। স্যার 30 তারিখ। ওদিন 30 তারিখ হয়? 30 তারিখ হলে 30 তারিখ, তার কস্ট অফ ক্যাপিটালের উপর। হ্যাঁ কস্ট অফ ক্যাপিটালের উপরে। ইকরামুল হাসান, Sir, math or theory? ম্যাথ, আমি থিওরি একটু কমে দেই। ইকরামুল হাসান, Yes, sir. ওকে, দেন জাহিদুল ইসলাম, আচ্ছা জাহিদ, সৈকত নন্দী, Yes, sir. রাশেদ মোহাম্মদ আব্দুর রসুল, ইয়েস স্যার। এমডি জুবাইর আহমেদ, আপরা ইয়াসমিন মোমা, Yes, sir. Yes, sir. ফজিলাতুন নাহার, Yes, sir. এমডি সাজ্জাদ রায়হান, সাজ্জাদ